Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে সায়েন্সের স্পেশাল ক্লাস। তোমরা পাচ্ছ ক্লাস নাম্বার 4। তো সায়েন্স থেকে আমরা গত সপ্তাহে দুটি ক্লাস নিয়েছিলাম এবং এই উইকেও কিন্তু দুটি ক্লাস তোমরা পাচ্ছ সায়েন্স থেকে। তো আপকামিং রেল, এনটিপিসি গ্রুপ ডি বা এসএসসি জিডি বা আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষায় এই সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু তোমার কাজে আসবে। তো আমাদের যে ক্লাস রুটিন আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন ফলো করতে পারো। ফ্রি ক্লাস রুটিন সকাল 7:30 থেকে আমার ক্লাস হচ্ছে দা ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। প্রত্যেকে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে কানেক্ট হতে পারো। এখানে কিন্তু আমরা প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা পাবে। পাশাপাশি আমাদের TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, যে কোর্সগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স। ঠিক আছে, কি কি কোর্স আছে তোমরা এক ঝলকে দেখে নাও। এসএসসির ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, GDMTS এর জন্য নিউ ব্যাচ এটি আছে, এবং রেল এনটিপিসি গ্রুপ ডির জন্য নিউ ব্যাচ। এই ব্যাচগুলো কিন্তু নতুন আছে। NMGNM কম্বাইন্ড ফাউন্ডেশন 4.0 এই ব্যাচগুলো কিন্তু অনেকদিন ধরে ক্লাস চলছে। পাশাপাশি আরও অন্যান্য ব্যাচ রয়েছে, তোমাকে ভিজিট করতে হবে TWS একাডেমি অ্যাপ এবং সেখানে মাই কোর্স অপশনে গেলে তুমি সমস্ত কোর্স দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমরা আজকের আলোচনা শুরু করব MCQ প্র্যাকটিস সায়েন্স থেকে। প্রথম প্রশ্ন, আচ্ছা, শ্যাম্পু আমরা ইউজ করে থাকি। শ্যাম্পু এক প্রকার দ্রবণ, তাই তো? দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে যেখানে একটা দ্রাব থাকে প্লাস দ্রাবক থাকে। ওকে, তো এটা আমরা জানি, এবং এই দ্রবণ আছে সম্পৃক্ত, অতিপৃক্ত, আরটা হচ্ছে অসম্পৃক্ত। এবার এই যে দ্রবণ আমরা পাচ্ছি, এই দ্রবণের দ্রাবের কণাগুলোর ব্যাসটা কতটুকু, দ্রাবের কণার ব্যাসের উপর ডিপেন্ড করে আমরা আরো 3 ধরনের দ্রবণ পাই। একটা বলি প্রকৃত দ্রবণ, একটা কলয়েড দ্রবণ, একটা অপ্রকৃত দ্রবণ বা প্রলম্বন। তো এই দ্রবণের মধ্যে আমরা কি কি ভাগ পাচ্ছি? একটা বলছি প্রকৃত দ্রবণ, একটু আমি ডিটেলসে যাচ্ছি। প্রকৃত দ্রবণ, একটা হচ্ছে অপ্রকৃত দ্রবণ, আর একটা বলছি আমরা কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণ আবার বহু রকম ভাবে ভাগ করা যায়। প্রকৃত দ্রবণে কণাগুলির ব্যাস হয়, কণার ব্যাস আমরা যদি দেখি 10⁻⁸ সেন্টিমিটার এর কম হবে। অপ্রকৃত 10⁻⁴ সেন্টিমিটার বা তার বড়। আর কলয়েড দ্রবণ হচ্ছে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। এটা হচ্ছে কলয়েড দ্রবণে কণার ব্যাস এরকম হয়। তো এই কলয়েড দ্রবণ আবার বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা। মাধ্যম দশা এই দুটোর উপর ভিত্তি করে কলয়েড দ্রবণকে আমরা ইমালশন, জেল, সল, কঠিন সল, তরল সল, এয়ারোসল, ঠিক আছে, এই ধরনের ভাগ করতে পারি। ফোম। তো শ্যাম্পু এক ধরনের দ্রবণ, ফেনা কিন্তু নয়। ফোম বলে কথা আছে, ফেনা বলে কিছু নেই। ইমালশন বলতে পারি আমরা। দুধ বলি, কি বলতো? দুধ এক প্রকার ইমালশন। এখানে বিস্তার মাধ্যম এবং দশা। ইমালশনটা হচ্ছে বিস্তার মাধ্যম আর বিস্তার দশা, এই দুটো যখন তরল হবে, তরল প্লাস তরল, তখন আমরা বলি ইমালশন। ইমালশন তরল প্লাস তরল, ঠিক আছে? এইগুলো কিন্তু পরীক্ষায় থাকে। ফোম, ফোমটা কি? ফোমটা হচ্ছে তরলের মধ্যে বায়ু থাকে, গ্যাস, সেটা হচ্ছে ফোম। তো এরকম অনেকগুলো রয়েছে দ্রবণের চ্যাপ্টারে, আমরা এগুলো করাই মূলত।
তাহলে দুধ এক প্রকার ইমালশন, শ্যাম্পু এক প্রকার ইমালশন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের সৃষ্ট মিথেন গ্যাসের মূল উৎস কি? তো এখানে উত্তর হবে জলমগ্ন ধান ক্ষেত। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। মিথেন এক ধরনের জৈব গ্যাস, এটা গ্রিন হাউস গ্যাস, আমরা জানি, প্রত্যেকের সংকেত সম্পর্কে আমাদের নলেজ আছে। কোনটি বায়োডিগ্রেডেবল অর্থাৎ পরিবেশ বান্ধব বলতে পারি আমরা? প্লাস্টিক, রেয়ন, পিভিসি নাকি উল? বায়োডিগ্রেডেবল অর্থাৎ যেগুলো পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে। কিছু আছে প্লাস্টিক যেমন নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটা কিন্তু পরিবেশ বা মাটির সঙ্গে মিশে যায় না। বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব বিয়োজ্য বলা হয়, বাংলায় বলা হয় জৈব বিয়োজ্য। জৈব বিয়োজ্য আর নন বায়োডিগ্রেডেবল জৈব অবিয়োজ্য। তো এখানে উল, এটা কি? এটা একটা উল, তুলো, এই যে বিষয়গুলো, এগুলো জৈব বিষয়, এগুলোকে আমরা বলতে পারি বায়োডিগ্রেডেবল। চামড়া, ঘাস, এগুলো বায়োডিগ্রেডেবল উপাদান। পরবর্তী প্রশ্ন, গ্যাস বেলুনে নিম্নলিখিত কোন গ্যাস থাকে? গ্যাস বেলুনে কোন গ্যাস আমরা দেখতে পাবো? অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম? গ্যাস বেলুনে আমরা যে গ্যাস দেখতে পাবো সেটি হচ্ছে হিলিয়াম গ্যাস। অপশন ডি যারা করেছে উত্তর সঠিক হয়েছে। অপশন ডি অর্থাৎ হিলিয়াম। হিলিয়াম অর্থাৎ HE সংকেত, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনের পর হিলিয়াম। হাইড্রোজেন হচ্ছে 1 পারমাণবিকতা, হিলিয়াম হচ্ছে 2। ঠিক আছে, তো হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস এবং এর পারমাণবিকতা 2। এটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে হালকা। কোশ্চেন নাম্বার 5, সৌরচুল্লির কার্যনীতির নিচের কোনটির সাথে এক বা এক রকম? সৌরচুল্লি, এখানে কোন কার্যনীতি আমরা দেখতে পাবো? বোলোমিটার, পাইরোমিটার, গ্রিনহাউস, গ্যালভানোমিটার। তো এখানে বিভিন্ন যন্ত্রের নাম রয়েছে। পাইরোমিটার যে উচ্চ উষ্ণতা পরিমাপে ব্যবহার করা হয়, গ্যালভানোমিটার একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা। আচ্ছা, গ্রিন হাউস, এটা কিন্তু সবুজ ঘর যেটা বলা হয়, যেটা সৌরচুল্লি, তা এই গ্রিন হাউসের সঙ্গে এর কার্যনীতি এক। অর্থাৎ গ্রিন হাউস সবুজ ঘর যেটাকে আমরা বলে থাকি মূলত, যেখানে শীত প্রধান এলাকায় সূর্যালোক খুব কম পাওয়া যায়। কাঁচের ঘরের মধ্যে গাছের প্রতিপালন করা হয়। কাঁচের ঘরের মধ্যে কি সূর্যের তাপ হয়ে গেলে আর সহজে বার হতে পারে না, অর্থাৎ উষ্ণতাটাকে বৃদ্ধি রাখা হয়। তো সৌরচুল্লির কার্যনীতিটা গ্রিন হাউস এর মতোই। কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে যদি মেরু অঞ্চলে নিয়ে যাও, তাহলে বস্তুটির এখানে কিসের পরিবর্তন দেখতে পাবো? ভর বাড়বে, ভর এবং ওজন 2 পরিবর্তন হবে, ওজন বাড়ে নাকি ওজন কমে? একটা বস্তু নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ পৃথিবী, যদি আমরা একটা মানচিত্র আঁকি, তো এই বলি আমরা নিরক্ষরেখা, আর এই হচ্ছে মেরু অঞ্চল। এটা হচ্ছে মেরু অঞ্চল আর এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। ধরো এটা নিরক্ষীয় অঞ্চল। তো এখানে মেন বিষয়টা কি আছে? নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলে ভরের পার্থক্য কি হবে? আমরা কি জানি? ভর এটা পরিবর্তন হয় না, ভর কখনোই
কম বেশি হবে না। ঠিক আছে, তাহলে ভরের কেস কেটে দাও, অপশন এ বি কেটে দাও, অপশন এ বির মধ্যে উত্তর নেই। এবার ওজন বাড়ে না কম, ওজন মানে কি? বস্তুর ওজন মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে আমরা বললাম যে ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে কিসের পরিবর্তন হতে পারে? পরিবর্তনটা হয় অভিকর্ষজ ত্বরণে, অর্থাৎ W ইকুয়াল টু এম ইন্টু জি। এই জিটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। এই জি এর কিন্তু কম বেশি হয়। অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্রে 0, চাঁদে গেলে পৃথিবীর যেটা আছে তার 6/1 হবে, মহাকাশে 0 হয়ে যাবে, কৃত্রিম উপগ্রহে 0 হয়ে যাবে। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি হয়, যত উপরে উঠবে জি কমতে থাকবে, যত নিচে নামবে তত কমতে থাকবে। মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে কি হয়? পৃথিবীর ঘূর্ণন বেগ মেরু অঞ্চলে বেশি, মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে বেশি হয়। নিরক্ষীয় অঞ্চলে জি এর ভ্যালু মেরু অঞ্চলের থেকে কম হয়, মেরু অঞ্চলে জি এর মান বেশি। ধরো কোনো বস্তুর ভর 10 কেজি, সেটা যখন নিরক্ষীয় অঞ্চলে আনছো তার ওজন 10, নর্মালি জি আমরা জানি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা মেরু অঞ্চলে গেলে একটু বাড়বে, ধরো 10 হয়ে গেল। কোনো বস্তুর ভর ধরো 10 কেজি, 10 ইন্টু 10 ওজন হয়ে গেল 100 নিউটন। নিরক্ষীয় অঞ্চলে একটু কম হলো, 98 নিউটন হলো, 98 নিউটন। তাহলে মেন বিষয়টা কি? নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে ওজনটা বাড়বে, ওজন বাড়বে কারণ জিটা বাড়ে, জি এর মান বেশি হয় নিরক্ষীয় অঞ্চলের তুলনায়। নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণের মান বেশি, কারণ পৃথিবীর ঘূর্ণন বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে কম, যার ফলে এই অভিকর্ষ ত্বরণের মান একটু পরিবর্তন হয়। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? এটা তো আমরা প্রত্যেকে জানি, এটা হচ্ছে মেন্ডেলকে বলা হয়। আচ্ছা, তড়িৎ লেপনের কৌশল কে আবিষ্কার করেছিলেন? তড়িৎ লেপন টমাস আলভা এডিসন, মাইকেল ফ্যারাডে, টমাস গ্রাহাম বেল, নাকি অপশন ডি ব্রুগান? কোশ্চেন নাম্বার 8, তড়িৎ লেপন অর্থাৎ তড়িৎ বিশ্লেষিত হয়ে তড়িৎ কোনো ধাতুর উপর লেপন করা। আমরা জানি যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, লোহার উপর জিঙ্কের প্রলেপ অর্থাৎ দস্তার প্রলেপ, যেটাকে গ্যালভানাইজেশন বলা হয়, লোহায় যাতে মরিচা না পড়ে। তো এই যে তড়িৎ লেপন, এই পদ্ধতি বা কৌশল, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী কে বলতো? মাইকেল ফ্যারাডে। ফ্যারাডে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, মাইকেল ফ্যারাডে। মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটা কি? আমরা এই চোখে দেখছি একটা প্রতিবিম্ব চোখে তৈরি হয়, এবং সেই প্রতিবিম্বটা কোথায় হয়? অক্ষিগোলকের রেটিনায়, অন্ধবিন্দুতে, নাকি অপটিক স্নায়ুতে? এবং এই যে প্রতিবিম্বটা গঠিত হয়, এটা কোন ধরনের প্রতিবিম্ব হয় জানো? এটা হয় সদ্বিম্ব, রিয়েল ইমেজ, এবং এটা হয় অ্যাকচুয়ালি উল্টো হয়। এবং এটি তৈরি হবে কোথায়? রেটিনাতে তৈরি হয়। অপটিক স্নায়ু চোখের সঙ্গে যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে যেটি জমা হয় তা হলো কি? তড়িৎ বিশ্লেষণ করা হয় যখন দুটো তড়িৎদ্বার থাকে। এখানে এই যে ক্যাথোড অ্যানোড, এগুলো হচ্ছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুই ধরনের হয়, তড়িৎদ্বার এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। তড়িৎদ্বার দুই প্রকার, একটা হচ্ছে ক্যাথোড, একটা অ্যানোড। তো ব্যাটারির দুই প্রান্ত পজিটিভ নেগেটিভ, পজিটিভের সঙ্গে যুক্ত থাকে অ্যানোড আর নেগেটিভের সঙ্গে যুক্ত থাকে ক্যাথোড। ক্যাথোডে যেটা জমা হবে
এটা হবে ক্যাটায়ন। ক্যাটায়ন এটা হচ্ছে পজিটিভ আয়ন। আর অ্যানোডে জমা হয় অ্যানায়ন। অ্যানায়নটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত আয়ন। ক্যাথোডে জমা হবে ক্যাটায়ন, অ্যানোডে জমা হবে অ্যানায়ন। ক্যাটায়নটা পজিটিভ আয়ন, অ্যানায়নটা নেগেটিভ আয়ন। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু মনে রাখবে। তড়িৎদ্বার কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? থাইরয়েড, অগ্নাশয়, পিটুইটারি, যকৃৎ। মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি মানে কি? আমরা গ্রন্থিকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা অনাল গ্রন্থি, একটা সনাল গ্রন্থি। গ্রন্থিকে, গ্ল্যান্ডকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অনাল, একটা হচ্ছে সনাল গ্রন্থি। অনাল এবং সনাল। অনাল গ্রন্থি থেকে মূলত হরমোন নিঃসৃত হয়। প্রধানত প্রধানত কি হয়? হরমোন নিঃসরণ করে, হরমোন নিঃসৃত হয়। আর সনাল গ্রন্থি থেকে মূলত কি হয়? এটা থেকে উৎসেচক নিঃসৃত হয়, এনজাইম, উৎসেচক নিঃসৃত হয়। এখানে যে গ্রন্থিগুলো এই দুটোই নিঃসরণ করে, হরমোন এবং উৎসেচক, সেটাকে আমরা বলবো মিক্স গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। উত্তর হবে অগ্নাশয়। অগ্নাশয় থেকে আমরা কি জানি? আলফা, আইলেটস অফ ল্যাঙ্গারান্স, আলফা, বিটা, ডেল্টা কোষ থেকে তিন ধরনের হরমোন নিঃসৃত হয়। আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্টেটিন। আবার অগ্নাশয় থেকে বিভিন্ন উৎসেচক নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে অগ্নাশয়কে আমরা বলবো মিশ্র গ্রন্থি। হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম পর্দা। কি বলা হয়? পেরিকার্ডিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা থাকে কোথায় বলতো? বৃক্কে। বৃক্কের আবরণী, যেটাকে আমরা বলছি পেরিটেনিয়াম বা পেরিটোনিয়াম। প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণী। এগুলো পরীক্ষা আসে। ফুসফুস, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। আর একটা কি আছে নিচে? মস্তিষ্কের আবরণীকে আমরা কি বলি? মস্তিষ্কের আবরণীকে আমরা বলি মেনিনজেস। মস্তিষ্কের আবরণীকে আমরা বলি মেনিনজেস। ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার হলো। পরবর্তী কোশ্চেন, জেনেটিক কোড কে আবিষ্কার করেন? জেনেটিক কোড কে আবিষ্কার করেছিলেন? মেন্ডেল, হরগোবিন্দ খুরানা, নিকোলজিস, রবার্ট হুক। জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা, যিনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন। হরগোবিন্দ খুরানা চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক কোড আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ডিএনএ, জিনের গঠনগত কার্যগত একককে বলা হয় ডিএনএ। উন্মাদনা কমাতে কোন উপকারটি ব্যবহার করা হয়? উন্মাদনা, ডাটোরিন, কুইনাইন, মরফিন, রেসারফিন। কুইনাইন যেটা সিনকোনা গাছের ছাল থেকে পায়, যেটা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
মরফিন আফিম গাছে মানসিক ভাবে সতেজ করে। ডাটুরিন ধুতরা গাছের পাতা ফল থেকে পাওয়া যায়। সে চিকিৎসায় ব্যবহার করা, হাঁপানি রোগের চিকিৎসায় ডাটুরিন ব্যবহার করা হয়। রেসারপিন এটা আমরা সর্পগন্ধা গাছ থেকে পাই। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, উন্মাদনা কমাতে এই রেসারপিন উপাখ্যানটি ব্যবহার করা হয়। ঠিক আছে, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ধুতরা গাছের পাতায় কোন উপাখ্যান থাকে? এটা আমরা একটু আগে বললাম। ধুতরা গাছের পাতায় যে উপাখ্যান থাকে কি? অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন বেলেডোনা গাছ থেকে পায়। মরফিন আফিম গাছ, রেসারপিন সর্পগন্ধা, ডাটুরিন ধুতরা গাছের পাতা এবং ফলে পাওয়া যায়। ওকে, তাহলে ডাটুরিন এটা মনে রাখতে হবে, হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। কুয়াশা হলো কি? কুয়াশাকে বলা হয় তরল এয়ারোসল। এটা এক ধরনের কলোডীয় দ্রবণ। তরল এয়ারোসলের এক্সাম্পল হচ্ছে মেঘ, কুয়াশা। কুয়াশা দেখবে, কুয়াশা হয়েছে খুব সকালে, তুমি সকালে ধরো সাইকেল বা বাইকে বা গাড়িতে বাইকে যাচ্ছ, দেখবে মুখে চোখে চোখের ভ্রুতে কুয়াশা জমে গেছে এবং হালকা হালকা জলবিন্দু জমা হয়েছে। তাহলে কুয়াশা কি? ওটা এক ধরনের গ্যাস, গ্যাসের মধ্যে আছে তরল। মেঘটা কি? মেঘটা আকাশে ভেসে বেড়াচ্ছে গ্যাস এবং ওর ভেতর থেকে বৃষ্টিপাত আসছে, ওর ভিতরে আছে তরল। ঠিক আছে, তাহলে এটা এমন একটা দ্রবণ গ্যাসের মধ্যে কঠিন নয়, গ্যাসের মধ্যে গ্যাস নয়, গ্যাসের মধ্যে তরলের উপস্থিতি, যেটাকে বলা হয় তরল এয়ারোসেল। তরলের মধ্যে, গ্যাসের মধ্যে তরল। আমরা কুয়াশাটাকে গ্যাস দেখছি, ওর ভেতরে রয়েছে জল, মানে তরল আছে। ক্লিয়ার? কনসেপ্ট বুঝতে হবে। গ্যাসের মধ্যে তরল, এক্সাম্পল কি হলো? মেঘ, কুয়াশা, এগুলো এক ধরনের কলয়েড দ্রবণ আমরা বলতে পারি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। বাজ পাখি এটা হলো কোন ধরনের খাদক? প্রাথমিক, গৌণ, প্রগৌণ, বিয়োজক। বাজ পাখি হলো একটি প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক নাকি বিয়োজক? সঠিক উত্তর আমরা এখানে কি বলবো? বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ লেভেলের, সাপকেও খায়। প্রথম আমরা উৎপাদক, প্রাথমিক খাদক, তারপর গৌণ খাদক, তারপর প্রগৌণ খাদক, একটার পর একটা, গৌণর পর প্রগৌণ। ঠিক আছে, তাহলে এখানে চতুর্থ শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক আমরা বলতে পারি। পাখির প্রধান রেচন পদার্থ কি? পাখির প্রধান রেচন পদার্থ কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, শর্করা, প্রোটিন। এই চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কোনটি হবে? পাখির প্রধান রেচন পদার্থ কি? উত্তর এখানে হবে ইউরিক অ্যাসিড, অপশন বি, ইউরিক অ্যাসিড। ঠিক আছে, মানুষের প্রধান রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া। সব থেকে শক্তিশালী বিজারক পদার্থের নাম কি? যেটা সব থেকে বেশি বিজারিত হয়? পটাশিয়াম, বেরিলিয়াম, পারদ নাকি নাইট্রোজেন? কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর এখানে আমরা কি বলবো? সব থেকে শক্তিশালী বিজারক পদার্থের নাম হচ্ছে পটাশিয়াম। কে কিসের সংকেত? এটা হচ্ছে পটাশিয়াম। ক্লিয়ার? অপশন এ। পরবর্তী কোশ্চেন, দুরারোগ্য বহুমূত্র রোগীদের কিডনি পরিষ্কার করতে যে পদ্ধতির সাহায্য নেওয়া হয় সেই পদ্ধতির নাম কি? ডায়ালিসিস, কোয়াগুলেশন, ক্রিস্টালাইজেস নাকি প্রেসিপিটেশন? কিডনি পরিষ্কার করা, এটা মানে এই যে পরিষ্কার করার পদ্ধতির নামটাকে কি বলা হয়? ডায়ালিসিস। একদম প্রথম এটাই মনে আসছে তো মাথায়, ডায়ালিসিস করে পরিষ্কার করা হয়। তো অপশনে ডায়ালিসিস সঠিক উত্তর হয়ে যাবে। অপশনে রাইট অ্যান্সার আছে এখানে। তোমরা যারা এ করেছো উত্তর সঠিক হয়েছে। এবং আমাদের এখানে আমাদের যে পেড কোর্সগুলো করানো হচ্ছে, প্রথমে আমি একটু বলেছিলাম
যারা পরে কানেক্ট হয়েছে দেখে নাও। এনটিপিসি গ্রুপটির জন্য, জিডিএমটিসির জন্য নিউ ব্যাচ রয়েছে আমাদের, সম্পূর্ণ নিউ ব্যাচ, লাইভ ক্লাস হয় 5 মাসে। আমরা টোটাল সিলেবাসটা কভার করব উইথ এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট দিয়ে। ঠিক আছে, প্রত্যেক ক্লাসের পিডিএফ তোমরা পাচ্ছ, বিস্তারিত আলোচনা, থিওরি প্লাস এমসিকিউ। এই প্যাটার্নে কিন্তু আমরা ক্লাসগুলো করেই থাকি। তোমাদের পরীক্ষার প্রস্তুতি এখানে 100% দেওয়া হবে, যে ব্যাচ নেবে সেই ব্যাচে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে শুরু হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান যদিও এটা ভূগোলের প্রশ্নের মধ্যেই ধরা হয়, অনেক সময় পরিবেশের প্রশ্নের মধ্যে ধরা হয়। পরিবেশ বিজ্ঞান মানে কি, সে সায়েন্সের মধ্যেই ধরা হয়। আবার গঙ্গা অ্যাকশন প্ল্যানটা হচ্ছে 1986, গঙ্গা নদীকে পরিষ্কার করার জন্য, শোধনের জন্য। ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান। পরবর্তীতে নমামি গঙ্গে প্রকল্প চালু হয় 2014 সালে, সেটাও গঙ্গা নদীর সংস্কারের জন্য। নিম্নোক্ত কোনটি কলয়েড দ্রবণ নয়? আমরা আজকে কলয়েড দ্রবণ থেকে দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মধ্যে একটা করে প্রশ্ন করাচ্ছি। কলয়েড দ্রবণ থেকে কিছু প্রশ্ন আসে পরীক্ষায়, ওই যেমন ইমালসন আসে, দুধ, শ্যাম্পু, এগুলো। ক্লোরীয় দ্রবণ নয় তরক্ষীর বা ল্যাটেক্স, এটা হচ্ছে গাছের এক ধরনের আঠা জাতীয় অনেকটা। দুধ, এটা ইমালসন, এটা ক্লোরীয় দ্রবণের মধ্যে পড়ছে। এখন দুধের মধ্যে কি জল আছে? জল আছে। দুধটা তুমি ছানা কাটা হয় কি, ছানা এবং জল বেরিয়ে যায়, তো মানে দুধের মধ্যে জল অলওয়েজ থাকে। দুধের উপাদান এবং জল ওর মধ্যেই থাকে। চা, চা করলে আমরা দেখবো কালারটা চেঞ্জ হয়ে যায়। সে দুধ চা করো আর লিকার চা করো, কালারটা চেঞ্জ হবে কিনা? জলের মতো হবে? হবে না। প্রথম জল দিচ্ছ, তারপর চা দিচ্ছ, দিয়ে একটু কালার হয়ে গেল লালচে। ঠিক আছে, তো সেই যে কালারটা তুমি চেঞ্জ যখনই দেখতে পাচ্ছ, মানে ওর ভেতর ওই চায়ের কণাগুলো আছে, খুব সূক্ষ্ম হলেও আছে। 10⁻⁵ থেকে -7 সেন্টিমিটার ভিতরে ওই কণাগুলো থাকে। ওই কণাগুলো এরকম জলে ইতস্তত ঘুরে বেড়ায়। কলয়েড দ্রবণটা এরকম হয়, অস্বচ্ছ হবে। একটা জল কি, জল নর্মালি জল, এটা কলয়েড দ্রবণ নয়। ঠিক আছে, অপশন ডি, জল কোনো দ্রবণ নয়। দ্রবণ হতে গেলে দুটো জিনিস লাগবে, একটা দ্রাব্য, একটা দ্রাবক। তুমি চিনি এবং জলের দ্রবণ, শরবত, ঠিক আছে, এটা মিশ্রণ করলে আমরা পাচ্ছি শরবত। এটাও কিন্তু কলয়েড দ্রবণ বলতে পারবো? এটা কি কলয়েড দ্রবণ হবে? ভালো করে একটু ক্লিয়ার করো। চিনি এবং জলের দ্রবণ শরবত আমরা বলছি, এটা কি কলয়েড দ্রবণ হবে? ইয়েস অর নো, বলো। এটা কি কলয়েড দ্রবণ নয়, কারণ এখানে তুমি এই শরবতের রং, এর যে রংটা পাচ্ছ, এটা জলের মতোই দেখতে হবে, জলের মতোই হবে। স্বচ্ছ, স্বচ্ছ হবে। একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল, 1 গ্লাস চিনি এবং জলের মিশ্রণে শরবত থাকলো, তুমি কিন্তু দেখে বুঝতে পারবে না, খাওয়ার পর বুঝতে পারবে যে হ্যাঁ এটা মিষ্টি, মানে এটা ফ্রেশ জল নয়, এটা শরবত। ক্লিয়ার? তো এটা হচ্ছে কলয়েড দ্রবণ নয়, এটা হবে প্রকৃত দ্রবণ, এটা স্বচ্ছ হবে, এটা হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ। এখানে এই যে চিনির যে কণাগুলো পাবো আমরা 10⁻⁸ সেন্টিমিটার বা তার থেকে ছোট কণা, সেগুলো আমরা খালি চোখে বা বিভিন্নভাবে দেখতে পাবো না। কিন্তু কলয়েড দ্রবণ সেটা অস্বচ্ছ হবে। চা, দুধ, সেগুলো তুমি সাদা দেখবে, জলের মতো দেখবে না। তুমি 1 গ্লাস দুধ নাও, 1 গ্লাস জল মিশিয়ে দাও, দেখবে দুধ মনে হবে টোটালটা, তাই তো? তো সেক্ষেত্রেও তুমি ওটাকে দুধ বলেই চালিয়ে দেবে, তাই তো? তো সেটা কিন্তু অস্বচ্ছ হবে, সেটা কলয়েড দ্রবণ হবে। অর্থাৎ সেই যে কণাগুলো 10⁻⁻ থেকে -7 মধ্যে যেগুলো থাকে, এগুলো সবসময় ইতস্তত ঘুরে বেড়ায়, অস্বচ্ছ দ্রবণ হয়, এটা ক্লয়েড দ্রবণ তৈরি করে। একটা গ্লাসে তুমি কিছুটা বালি নাও আর জল নাও, দিয়ে এরকম একটু কোনো একটা চামচ দিয়ে নাড়িয়ে দাও, অস্বচ্ছ দ্রবণ হবে। ওই বালির কণাগুলো খালি চোখে তুমি দেখতে পাবে, ওটা হবে অপ্রকৃত দ্রবণ। ঠিক আছে, ওখানে কণাগুলোর ব্যাস আরো অনেক বড়, খালি চোখে দেখা যায়, 10⁻⁴ সেন্টিমিটারের বড়। ঠিক আছে, তাহলে দ্রবণ কণার ব্যাসে অনুযায়ী 3 প্রকার আমরা আজকের ক্লাসেই বলেছি।
প্রকৃত অপ্রকৃত এবং কলয়েড দ্রবণ। কোশ্চেন নাম্বার 23, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। দেখো সায়েন্সের ক্লাসে আমি একটু ব্যাপারগুলো ডিসকাস করছি, হ্যাঁ, হয়তো কোনো ক্লাসে একটা ক্লাসে 15টা কোশ্চেন হলো, কোনোটা 23টা, কোনোটা 25টা হলো, বিষয়টা ওটা না, বোঝার বিষয় আছে এখানে, ঠিক আছে? শুধু এখানে পড়লেই হয় না, সিকোয়েন্সটা বুঝতে হবে, থিওরিটা বুঝতে হবে। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার হলে তোমার কিন্তু এই বিষয়গুলো মাথায় থেকে যাবে বহুদিন। ঠিক আছে, আজকের সেশন এখানে এন্ড হলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।